গাউসের উপপাদ্যের প্রয়োগ। এই ভিডিওতে আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ দেখব। গাউসের উপপাদ্য ইউজ করে আমরা বিভিন্ন কেসে, যেমন একটি গোলক বা একটি পরিবাহী তার, এগুলোর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ই বার করতে পারি। ঠিক আছে, গাউসের উপপাদ্য ইউজ করে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটি পাতলা গোলীয় খোলকের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তার আগে যেটা গোলক, যেটাকে আমরা স্ফিয়ার হিসেবে জানি, তাই তো, স্ফিয়ার, এটা দুই রকমের হয়, একটা কি হয়, একটা হয় হলো বা ফাঁপা, আরেকটা হয় হচ্ছে সলিড বা নিরেট। ঠিক আছে, হলো মানে কি, হলো মানে বেলুন বলা যেতে পারে। একটা বেলুন যখন ফোলানো হয় তারপরে বেলুনের মধ্যে বায়ু থাকে, তো সেটা হচ্ছে ফাঁপা। আর সলিড মানে এটা হচ্ছে ফাঁপা, ভিতরে কিছু সেরকম ভিতরে কিছু থাকে না। আর নিরেটে কি ভেতরেও ভর্তি থাকে। ঠিক আছে, এই দুটোরই, হলো বা সলিড দুটোরই দুটো কেস হয়। একটা হচ্ছে কন্ডাক্টিং আর একটা হচ্ছে নন কন্ডাক্টিং। একটি কন্ডাক্টিং, একটা নন কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে হচ্ছে পরিবাহী। ঠিক আছে, কন্ডাক্টিং মানে হচ্ছে পরিবাহী, মানে যেটা আধান পরিবহন করতে পারে। আর নন কন্ডাক্টিং মানে যেটা আধান পরিবহন করতে পারে না। এবার হলোর ক্ষেত্রে এই দুটোরই দুটো কেস থাকে। হলোর ক্ষেত্রেও কন্ডাক্টিং নন কন্ডাক্টিং থাকে, সলিডের ক্ষেত্রেও দুটোই থাকে। হলোর ক্ষেত্রে দুটো কেসেই, আর সলিডের ক্ষেত্রে শুধু কন্ডাক্টিং কেসে জিনিসগুলো পুরো সেম হয়। ঠিক আছে, আমরা যে ই বার করব এগুলো কিন্তু সেম হয়, কিন্তু সলিডের নন কন্ডাক্টিং যেটা, সেটাই কিন্তু আলাদা হয়, সেটাই ই কিন্তু আলাদা হয়। ঠিক আছে, সলিডের যে নন কন্ডাক্টিং থাকে সেটা আমরা কিন্তু করব না। ঠিক আছে, সেটা একটু অন্যরকম হয়। বাকি যে তিনটে কেস, হলোর দুটো কেসই আর সলিডের কন্ডাক্টিং কেস, এই তিনটে কেসেই কিন্তু আমরা এখন যেটা করব সেটা প্রযোজ্য। ঠিক আছে, তিনটাতেই একই উত্তর আসে, একই জিনিস। তাহলে কি হলো, যে এই যে গোলকের দুটো কেস, একটা হচ্ছে হলো আর একটা সলিড। হলোর ক্ষেত্রেও দুটো, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং, আর সলিডের ক্ষেত্রেও দুটো, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং। এর মধ্যেই হলোর ক্ষেত্রে এই দুটো জিনিসই, আর সলিডের ক্ষেত্রে শুধুমাত্রই কন্ডাক্টিং। এই তিনটে কেসের ক্ষেত্রে আমি যে ই এর ভ্যালু পাবো, তার মানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, সেগুলো কিন্তু পুরো সেম হয়। ঠিক আছে, পুরো সেম হয়। এই খোলকের যে তিনটে কেস হয়, বাইরে থাকতে পারে, খোলকের ওপরে থাকতে পারে, খোলকের ভিতরে থাকতে পারে। যে কোনো বিন্দুর কথা যদি বলি তাহলে খোলকের বাইরে থাকতে পারে, খোলকের ওপরে থাকতে পারে, খোলকের ভেতরে থাকতে পারে। এই তিনটেই কিন্তু এই হলোর ক্ষেত্রে কন্ডাক্টিং নন কন্ডাক্টিং, আর সলিডের ক্ষেত্রে কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে যা রেজাল্ট আমরা পাবো প্রত্যেকটা কিন্তু সেম হয়। এই তিনটের ক্ষেত্রেই সেম হবে। তো আমরা যে কোনো একটা করলেই সেটা কিন্তু বাকি দুটোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কিন্তু এই নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা হয়। সলিডের যে নন কন্ডাক্টিং, সেখানে জিনিসটা কিন্তু একটু আলাদা হয়। ঠিক আছে, সলিড নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই যে খোলক যেটা, এটা যদি সলিড হয় আর যদি নন কন্ডাক্টিং হয়, তাহলে এর বাইরে যে কেসটা সেটা কিন্তু এই তিনটের সাথে মিলে যায়, কিন্তু ভিতরের যে কেসটা সেটা কিন্তু মেলে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখব। আমাদের এটা নিয়ে তাহলে কোনো কাজ নেই, আমাদের তিনটে নিয়ে কাজ, আমরা সেটা কিন্তু এবার দেখব। সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলক, এটা মানে হচ্ছে যে হলো। ঠিক আছে, শুধু বাইরের খোলকটা আছে, ভিতরটা কিন্তু ফাঁপা। ঠিক আছে, এটা হচ্ছে হলোর দুটো কেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কন্ডাক্টিং হোক বা নন কন্ডাক্টিং। আরেকটা হচ্ছে সলিডের, শুধুমাত্র সলিডের কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এক্ষেত্রে প্রথমে যে ঘটনাটা ঘটে, আমরা যদি এর ভিতরে কিছু পরিমাণ চার্জ দিলাম, ঠিক আছে, সেই চার্জটা কি হবে, এই স্ফিয়ারের উপরে কিন্তু এই যে এই তলে কিন্তু সেটা সুষমভাবে বণ্টিত হয়ে যাবে। ঠিক আছে, আমি কোনো আধান দিলাম, সেটা কোথায় যাবে, আমি ভিতরে কোনো আধান দিলাম, যেখানেই আধান দিই না কেন, এটা কিন্তু এই তলে এসে সঞ্চিত হয়ে যায়। ঠিক আছে, তলে এসে সুষমভাবে বণ্টিত হয়ে গেছে। সুষমভাবে বণ্টিত মানে কি, আমি এখানে কিছুটা অঞ্চল নিলাম, সেখানে যে পরিমাণ চার্জ থাকবে, আমি অন্য যে কোনো জায়গায় যদি একই পরিমাণ অঞ্চল নিই, সেখানে একই পরিমাণ চার্জ থাকবে। এটা হচ্ছে সুষমভাবে বণ্টিত।
ঠিক আছে, যদি এরকম হতো যে এইখানে আলাদা চার্জ আর এখানে আলাদা চার্জ রয়েছে তাহলে কিন্তু সেটা সুষমভাবে বন্টিত হতো না। সব জায়গায় আমি এখানেও যদি একই পরিমাণ অঞ্চল নিই সেখানেও একই পরিমাণ চার্জ থাকবে। ঠিক আছে, তো এইটা কিন্তু যদি হলো হয়, হলোর দুটো কেসেই হবে, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং দুটোতেই হবে। আর সলিড হলে শুধুমাত্র কন্ডাক্টিং কেসে কিন্তু এই ঘটনাটা ঘটবে। আর যদি সলিডের যদি নন কন্ডাক্টিং কেসটা হয় তখন কি হবে, এটা সলিড, এর কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে থাকবে, এটা সব জায়গায় ছড়িয়ে থাকবে, শুধুমাত্র এই তলে থাকবে তা না, চারিদিকে ছড়িয়ে থাকবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো যে যদি আমি একটা কোনো হলো স্ফেয়ার নিই, পাতলা গলীয় খোলক নিই যেটা হলো, তাহলে কি হবে, আমি চার্জ যাই রাখি না কেন, যেখানেই রাখি না কেন, এটা কিন্তু এই তলে এসে সুষমভাবে বন্টিত হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটা কেন হয় যে আমি এখানে কিছু আধান রাখলাম, সেটা কেন এই তলের দিকে চারিদিকে বন্টিত হয়ে যায়, এই জিনিসটা কেন হয়? এটা আমরা একভাবে যেটা বলতে পারি যে আমি ধরলাম এই মাঝে কিছু পরিমাণ চার্জ রেখেছি, ঠিক আছে, কিছু পরিমাণ চার্জ রেখেছি, এই খোলকটা আছে, মাঝে কিছু পরিমাণ চার্জ রেখেছি। এবার এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে কি হবে, বিকর্ষিত হয়ে এদিকে আসবে, এদিকে চলে আসবে, এদিকে যাবে, এদিকে যাবে, এরকম করতে করতে তাহলে আস্তে আস্তে দূরে যেতে থাকবে। বিকর্ষণ করার ফলে দূরে যেতে যেতে আলটিমেটলি এই তলে গিয়ে সঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, আর এটা যেমন সুষমভাবে সঞ্চিত কিন্তু হলো না, আমি এইটুকুনি নিলাম, যেটুকুনি চার্জ আছে এটুকুনি নিলে কিন্তু সেটুকুনি চার্জ থাকলো না, এটা সুষমভাবেই বন্টিত হয়। ঠিক আছে, সুষমভাবে বন্টিত হয়, যতটা চার্জ থাকে এটা সুষমভাবে বন্টিত হয়ে যায়। একটা উদাহরণ হিসেবে আমরা যেটা ভাবতে পারি, যে আমরা ধরে নিতে পারি, কল্পনা করতে পারি যে আমি ঘরের মাঝে কোনো জায়গায় কিছু পরিমাণ চার্জ রাখলাম, তাহলে এই চার্জগুলো কী হবে, এই আধানগুলো কী করবে, এই আধানগুলো নিজেদেরকে বিকর্ষণ করে করে আস্তে আস্তে দূরে যেতে থাকবে, এবং ঘরে যে ছাদ রয়েছে, মেঝে রয়েছে, চারটে দেওয়াল আছে, এই দেওয়ালে যে ভিতরের দেওয়াল যেগুলো, সেখানে গিয়ে কিন্তু এই আধানগুলো বন্টিত হয়ে যাবে। ঠিক আছে, আধানটা চারিদিকে ছড়িয়ে পড়বে আর দেওয়ালে গিয়ে আটকে যাবে। তাহলে আমাদের কাছে একটা এরকম পাতলা গলীয় খোলক আছে, এর জন্য যে কোনো বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রফল বার করতে হবে। তো এই যে কোনো বিন্দুটা কিন্তু তিনটে কেস হতে পারে, এক হচ্ছে এই খোলকের বাইরে যে কোনো বিন্দু হতে পারে, অথবা খোলকের উপরে কোনো একটা বিন্দু হতে পারে, অথবা খোলকের ভেতরে কোনো বিন্দু হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমরা বাইরে যে কোনো একটা বিন্দু নিলাম, ঠিক আছে, বাইরে যে কোনো একটা বিন্দু পি নিলাম। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা এই পি বিন্দুকে কেন্দ্র করে একটা কিন্তু গোলক কল্পনা করব। ঠিক আছে, একটা গোলক কল্পনা করলাম, যার উপরে কিন্তু পি বিন্দুটা থাকবে। ঠিক আছে, একটা গোলক কল্পনা করব যার উপরে পি বিন্দুটা আছে, এটা আমাদের প্রথম কাজ। এটাকে আমরা কি বলি, গাউসীয় তল, এটাকে আমরা বলি গাউসীয় তল। ঠিক আছে, তো এখানে যেটা হলো, এইটার ব্যাসার্ধ আমি ধরলাম আর, এই ব্যাসার্ধ হচ্ছে আর, এই কেন্দ্র থেকে এটা এক্স দূরত্বে আছে, পি বিন্দুটা এক্স দূরত্বে আছে। তাহলে এবার পি বিন্দুর চারিদিকে আমরা একটা তল কল্পনা করব যেটা ডিএস, যেটা আমরা ঠিক গাউস উপপাদ্যের প্রমাণেও আমরা একই কাজ করেছিলাম, ডিএস তল নিয়েছিলাম। এই ডিএস তলের দিক কোন দিকে হবে, এইদিকে হবে, কারণ যে কোনো তলের দিক হয় হচ্ছে তলের উপর লম্ব। তাহলে এই তলের উপর লম্ব করলাম, সেটাই কিন্তু এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের দিক হবে, ডিএস ভেক্টর। এই বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্যটা হবে সেটা কোন দিকে হবে, সেইটা এখানে চার্জগুলো তো বন্টিত হয়ে আছে, এখানে চার্জগুলো বন্টিত হয়ে আছে, এর জন্য এই দিকে হবে বলরেখা, এর জন্য এই দিকে বলরেখা, মানে হচ্ছে যেটা ক্ষেত্র প্রাবল্যের দিক যেটা। ঠিক আছে, সব এই দিকে আমরা দেখেছি যে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যে যে এই পরিবাহীর যে কোনো বিন্দুতে বলরেখা এই তলের সাথে লম্ব হয়, আমরা এটা দেখেছি আগে বলরেখার বৈশিষ্ট্যে, যেরকম লম্ব হবে সেরকম এইটা তাহলে কি হবে, এখানে যেটা আছে তার সাথে লম্ব টানলে এই যে এইটা হবে, তাহলে ই এর দিকও সেম হবে, তাই না, ই এর দিকটা এরকম হবে, ই তো এখান থেকে লম্ব, এই তলের সাথে লম্ব, আবার এই তলের সাথে লম্ব মানে আলটিমেটলি গিয়ে কিন্তু এই ডিএস এর সাথে একই দিকে হবে। আমি যদি এখানে তলটা নিতাম ডিএস তল, সেখানেও কিন্তু লম্ব হতো, কারণ এর দিক হচ্ছে এই দিকে, আর এই বরাবর সোজা বেরিয়ে যাবে ই, তাহলে একই দিকে হবে ই, তাহলে ই আর ডিএস কিন্তু একই দিকে। আমি ডিএস যেখানেই নিই, এখানে নিলেও কিন্তু সে লম্বই হবে, এখানে নিলে এই সোজা বেরিয়ে যাবে, এই যে এইদিকে, এইদিকে ই হবে, আবার এইদিকে ডিএস এর দিক হবে, তাহলে ই আর ডিএস একই দিকে। ঠিক আছে, ই আর ডিএস একই দিকে। তাহলে আমরা যদি ডিএস এর মধ্য দিয়ে কি পরিমাণ বলরেখা যাচ্ছে সেটা নির্ণয় করি, তাহলে সেটা কত হয়, ই ডট ডিএস হয়, ই ডট ডিএস। আচ্ছা, তাহলে
এখানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এই দুটো তো একই দিকে, ই আর ডিএস একই দিকে হওয়ার মানে কি এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি cos 0 মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি ই ইন্টু ডিএস এটা হবে। ডিএসডি যে ফ্লাস্ক গেছে, তাহলে টোটাল যে গাউসীয় তল এর মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাস্ক গেছে, এর মধ্যে দিয়ে ইন্টিগ্রেশন ই ডিএস এই পরিমাণ ফ্লাস্ক গেছে। এইটুকুনির মধ্যে দিয়ে এইটুকুনি হলে এই পুরোটার মধ্যে দিয়ে ইন্টিগ্রেশন ইডিএস পরিমাণ বলরেখা যাবে, তার মানে এই গাউসীয় তলের যে মোট বলরেখা সেটা ইন্টিগ্রেশন ইডিএস। এটা মানে কত হবে, আমরা গাউসীয় উপপাদ্য থেকে জানি যে এই যে তড়িৎ ফ্লাক্স, মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা মানে আধান বাই এপসিলন, তাই তো। আধানের মানটা আমরা লিখবো আধান বাই এপসিলন, যেহেতু আমরা বায়ু হিসাবে ধরে নিচ্ছি ওর জন্য এপসিলন 0। আচ্ছা, এর মধ্যে কি পরিমাণ আধান আছে, আমি ধরে নিলাম যে আমি এখানে প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছিলাম, তাহলে প্লাস কিউ আধান দিলে এই চারিদিকে প্লাস কিউ আধানই ছড়িয়ে থাকবে। এবার এই প্লাস কিউ আধান এই ভিতরে থাকুক বা যেখানেই থাকুক না কেন, আলটিমেটলি তো গাউসীয় তলের ভিতরেই আছে প্লাস কিউ পরিমাণ আধান, তাহলে এখানে আমি লিখবো প্লাস কিউ, তার মানে এটা কি হলো ইডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0, ঠিক আছে। আচ্ছা, এবার যে ই এর ভ্যালুটা এখানে আমি যদি এই বিন্দু নিই তাহলে ই এর যে ভ্যালু, আমি এখানে যদি এই বিন্দুটা নিতাম তাহলে কিন্তু ই এর ভ্যালুটা সেম হতো, এখানে কিন্তু ই এর ভ্যালুটা সেম হতো। আমি এখানে নিলাম, এখানেও ই এর ভ্যালু সেম হতো, যেখানেই নিই যে পয়েন্টে নিই ই এর ভ্যালু কিন্তু সেম হতো, কারণ এখান থেকে দূরত্ব এখানে নিই বা এখানে নিই সেম, তাহলে ই কিন্তু যে বিন্দু নিই না কেন সেম হতো, তার মানে কি ই এখানে কনস্ট্যান্ট, তাহলে ই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশনের মধ্যে শুধু ডিএস পড়ে থাকবে। ইন্টিগ্রেশন ডিএস মানে কি, আমি এখানে যতগুলো ডিএস নেব সবকটা ডিএসকে যোগ করা, সেটা মানে ইন্টিগ্রেশন, ঠিক আছে। যতগুলো ডিএস আমি পাবো এই তলের উপরে প্রত্যেকটা ডিএস যদি আমি সাম করি, যদি যোগ করি, তাহলে সেটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিএস। তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে কি, এই যে গাউসীয় তলটা, এই তলের কিন্তু যে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা, ঠিক আছে। ডিএস মানে এইটুকুনি ক্ষেত্রফল, এখানে এইটুকুনি ক্ষেত্রফল, প্রত্যেকটা ক্ষেত্রফল আমি যদি যোগ করি তাহলে এই যে গোলকটা আছে এই গোলকের মোট যে ক্ষেত্রফলটা, তার মানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। এইটা নিয়েছি এরকম করে যতগুলো ডিএস নেব সব যদি যোগ করি তাহলে আমি এই যে গোলকটা পেলাম, এই গোলকের কিন্তু এই উপরিতলটা আমি পাবো, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এটা কত হয় 4 পাই এক্স স্কোয়ার, ঠিক আছে। 4 পাই ইন্টু এই কোনো একটা গোলক নিলে তার যদি ব্যাসার্ধ এক্স হয় তাহলে 4 পাই এক্স স্কোয়ার হবে হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে ব্যাসার্ধ এক্স, এই যে গোলকটা এখানে ব্যাসার্ধ কত এক্স, এই যে মূলবিন্দু এই যে কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে ব্যাসার্ধ এক্স, তাহলে 4 পাই এক্স স্কোয়ার, তাহলে ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0। তাহলে ই মানে কত হবে 1/4 পাই এক্স স্কোয়ার কিউ বাই এপসিলন 0। এটাকে আমি লিখতে পারি 4 পাই এপসিলন 0টা আগে লিখলাম, এক্স স্কোয়ারটা পরে লিখলাম, এরকম লিখতে পারি। এই যে জিনিসটা পেলাম এটা তার মানে কি হলো, এই পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, এই কিউ পরিমাণ আধানের জন্য। এবার এই যে রেজাল্ট আমরা পেলাম এটা কীরকম রেজাল্ট, এটা যদি আমরা এই কেন্দ্রে ধরতাম, এই কেন্দ্রে কিউ পরিমাণ আধান আছে এরকম যদি আমরা ধরতাম তাহলে কি হতো, তাহলে এরকম হতো যে এখানে কেন্দ্রে কিউ পরিমাণ আধান আছে আর এক্স দূরত্বে একটা বিন্দু আছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র হলো কত হতো, এখানে হতো 1/4 পাই এপসিলন 0 কিউ বাই এক্স স্কোয়ার হতো, যেটা আমরা এটা কিন্তু কুলম্বের সূত্র থেকে আমরা পেলাম যে এখানে বিন্দু আধান আছে প্লাস কিউ পরিমাণ আধান আছে, এইখানে কোনো একটা পয়েন্ট পি আছে, সেখানে যে ক্ষেত্র প্রাবল্য সেটা এইটা হয় কুলম্বের থেকে পেলাম। এবার এই কিউটাই আমরা ধরেছি কি এখানে গোলক ধরেও আমরা একই রেজাল্ট পেলাম। তার মানে কি আমরা বলতে পারি যে এখানে যদিও আধানগুলো চারিদিকে ছড়িয়ে যায়, পরিবাহীর যে তলটা সেই তলে যদিও ছড়িয়ে যায়, তাও আমরা এক্ষেত্রে কল্পনা করতে পারি যে না এই চার্জটা কিন্তু কেন্দ্রেই আছে, এটা আমরা কিন্তু ধরে নিতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটাকে ধরে নিতে পারি যে এই যে আধানগুলো সেগুলো কিন্তু কেন্দ্রেই আছে, তাহলেও আমরা একই রেজাল্ট পাবো, তাই না। তাহলে একই রেজাল্ট পাবো যেটা এখানে দেখলাম যে গোলকের চারিদিকে ছড়িয়ে আছে সেইটা ধরে আমরা কি রেজাল্ট পেয়েছি, আমরা এই রেজাল্টটা পেয়েছি। আবার এই কেন্দ্রে চার্জটা আছে সেটা ধরেও কিন্তু আমরা একই রেজাল্ট পেয়েছি। তাহলে আমরা ধরে নিতে পারি যে যদি গোলকের বাইরে কোনো বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি যে এই আধানগুলো কিন্তু কেন্দ্রেই সঞ্চিত আছে, সেটা আমরা কল্পনা করতে পারি, সেটা আসলে হয় না কিন্তু আমরা ধরে নিতে পারি। এবার আমরা ধরবো যে এর উপরে গোলকের উপরে কোনো একটা বিন্দু আছে,
এই বিন্দুটাই গোলকের ওপরে, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই যে এক্স যে দূরত্বটা সেটাই আর হয়ে যাবে, তাই না। এই যে এক্স যে দূরত্ব যেটা ছিল, তাহলে এখানে এই দূরত্বটাই আর হয়ে যাবে। এক্স মানে কি, এইখান থেকে কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব। তাহলে এখানে কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব কত, যদি এই বিন্দুটা খোলকের ওপরে থাকে তাহলে এই দূরত্বটা মানেই তো আর, যেটা আমরা ব্যাসার্ধ ধরেছি, সেই আরটা তাহলে এটা হবে। তাহলে এখানে এক্স কত হবে, আর। কখন এটা হবে, যখন বিন্দুটা এই খোলকের ওপরেই অবস্থিত। তাহলে খোলকের ওপরে স্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে আমাদের ই কত হবে, ই হবে 1/4πε0 Q/r²। ব্যাস এইটুকুনি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বহিস্থ যে কোনো বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা হচ্ছে খোলকের উপরে অবস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার আমরা যেটা করব, যে এই যে খোলকটা আছে, ঠিক আছে, খোলকে আমি চার্জ দিলে তাহলে কি এই তলে সুষমভাবে বণ্টিত হয়ে যাবে, সেটা আমরা দেখলাম। এবার আমরা করব যে ভেতরে কোনো একটা বিন্দু আছে, ভেতরে বিন্দু আছে, ওই পি বিন্দুটা যেটা বাইরে ছিল সেটা ভেতরে আছে। তাহলে একইভাবে আমরা গাউসীয় তল কল্পনা করব, যেটা পি বিন্দুর উপর দিয়ে যাবে, ঠিক আছে। গাউসীয় তল, এটাও একটা গোলক হবে এক্ষেত্রেও, পি বিন্দুটা এই তলের ওপরে আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বড় করে আঁকি জিনিসটাকে, যে এরকম খোলকটা আছে, তাহলে আধানগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, সুষমভাবে বণ্টিত হয়ে যাবে তলে। এইখানে কোনো বিন্দু আছে, আমি তাহলে এর উপরে এই যে গাউসীয় তলটা কল্পনা করলাম, পি বিন্দুটা গাউসীয় তলের উপরে অবস্থিত। এক্ষেত্রে এটা হবে একইভাবে ইডিএস করবো, ইন্টিগ্রেশন ইডিএস, মানে কি হবে, এক্ষেত্রে 0 হয়ে যাবে। কেন, Q/ε0 ছিল। এই তলের মধ্যে কি পরিমাণ আধান আছে সেটাই আমরা করেছিলাম, ঠিক আছে। এই তলের মধ্যে কি পরিমাণ আধান আছে সেটাই আমরা করেছিলাম। এই যে এক্ষেত্রে যে কেসটা করেছিলাম, এই যে গাউসীয় তল ছিল, গাউসীয় তলের মধ্যে কি পরিমাণ আধান জমে আছে, সেটাই তো গাউসীয় উপপাদ্য, যে কোনো একটা তলের মধ্যে কি পরিমাণ আধান আছে সেইটাকে আমরা এই কিউ এর জায়গায় লিখতে হয়। এখানে এই যে গাউসীয় তল যেটা, এই যে গাউসীয় তল, গাউসীয় তলের মধ্যে তো কোনো আধান নেই, সেই আধানটা কি গাউসীয় তলের বাইরে, গাউসীয় তলের বাইরে। তাহলে গাউসীয় তলের মধ্যে তো কোনো আধান নেই, তার মানে এটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে একইভাবে ই বাইরে আসলো, ইন্টিগ্রেশন ডিএস হয়ে গেল, ইকুয়াল টু 0 হলো। তাহলে ই ইন্টু 4π, এটাকে আমি এক্স ধরলাম, কেন্দ্র থেকে দূরত্ব এক্সই ধরে নিলাম, তাহলে এক্সই যদি ধরি তাহলে এটা হবে ইকুয়াল টু 0, তাই না। তাহলে এক্স তো 0 হতে পারে না, তাই না, এক্স তো 0 হতে পারে না, তার মানে কি ইটাই 0, তাহলেই তো এটা পাচ্ছি। ইটা 0 হলেই তো আমরা এটা পাচ্ছি, এক্স তো 0 হবে না, 4π তো 0 নাই, সে তো জানি, ঠিক আছে। এক্সও 0 হতে পারবে না, তাহলে তো কেন্দ্রটাই হয়ে যাবে। তা কেন্দ্র দিয়ে তো কোনো স্ফেয়ার হবে না, তাই না। স্ফেয়ার কিছুটা আমার করতে হলে কিছুটা তো এক্স লাগবেই আমার। তো যাই হোক, মেন কথা এই ইন্টিগ্রেশন ডিএস যেটা, এটা কখনো 0 হতে পারে না, মানে 4πx² 0 হতে পারে না, তার মানে ইটাকে 0 হতে হবে। তার মানে কি, আমরা যদি এই খোলকের বাইরে কোনো বিন্দুতে থাকি তাহলে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, আস্তে আস্তে ভিতরে আসছি সেখানেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, পেতে পেতে এইখানে এই খোলকের ওপরেও থাকলে আমি কিন্তু ক্ষেত্র প্রাবল্য পাবো। একবার যেই এই খোলকের ভেতরে চলে আসবো আর কিন্তু আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো না, তাই না। খোলকের ভেতরে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা পাবো না, একমাত্র খোলকের বাইরে অথবা খোলকের উপরে থাকলে আমরা একটা ইয়ের ভ্যালু একটা পাবো, কিন্তু খোলকের মধ্যে থাকলে কিন্তু আমরা কোনো ইয়ের ভ্যালু পাবো না, ইটা 0 হয়ে যাবে। তাহলে গ্রাফটা যদি আমরা আঁকতে চাই কীরকম হবে, এই গ্রাফটা হবে, ঠিক আছে। এইখানে আমি দেখা গেলো এই যে এইখানে স্ফেয়ারটা আছে, এইরকম স্ফেয়ারটা, তাহলে এই যে ব্যাসার্ধ এই অবধি, এটা কত আর, এইদিকে আমি ধরলাম এক্স দূরত্ব, এইদিকে উপরে ধরলাম আমি ই। তাহলে এই গোলক যদি আমি কল্পনা করি, তাহলে এই যে এই অবধি এর ব্যাসার্ধ, এর ভিতরে ই কিন্তু 0, তাই না। যেটা দেখলাম খোলকের ভিতরে চলে আসলে ইটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে খোলকের ভেতরে আছি, এই যে এইখানে থাকলে খোলকের ভেতরে থাকা, তাহলে এখানে ইয়ের ভ্যালুটা 0। এবার যখন আমি খোলকের উপরে থাকবো তখন ইয়ের ভ্যালু কত হবে, ইয়ের একটা যে কোনো একটা ভ্যালু আমি পেলাম, ঠিক আছে। সেটা হয় 1/4πε0 Q/r², সেটা আমরা দেখলাম, সেটা হয়। এবার আস্তে আস্তে যত আমি দূরে যাব, ঠিক আছে, যেই এর পরের এই খোলকের বাইরে কোনো একটা বিন্দু নেবো, এই আরটা এক্স হয়ে যাবে। এক্স এক্স মানে কি, এখান থেকে কি পরিমাণ দূরে আছে এই বিন্দুটা। এবার যত আস্তে আস্তে দূরে যাব তত কিন্তু এক্সের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এক্সের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। এক্সের ভ্যালু বেড়ে যাওয়া মানে ই মানে হচ্ছে 1/4πε0 Q/x²। এক্স যত বাড়বে ই তত কমবে, তাই না। কমন ব্যাপার যে আমি যত দূরের বিন্দু নেবো তত কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কমতে থাকবে। তাহলে আমি যত দূরে যাব আস্তে আস্তে ইয়ের ভ্যালুটা কিন্তু কমতে থাকবে, আস্তে আস্তে নিচে নামতে থাকবে। এবার 11-এ
তো এই জিনিসটা ছিল যে ই ভ্যারিজিয়াস 1/x² যদি হয় এরকম কিছু থাকলে কিন্তু এই গ্রাফটা এরকম হয়, তাই না? যেটা স্থানাঙ্ক জ্যামিতি বা বৃত্ত নিয়ে, উপবৃত্ত, পরাবৃত্ত নিয়ে যখন 11-এ যে চ্যাপ্টারগুলো ছিল সেখানে আমরা দেখেছি 1/x² মানে গ্রাফটা কিন্তু এইরকম হয়, তাই না? এরকম পরাবৃত্ত টাইপের হয়, এটা আমরা দেখেছি 11-এ থাকতে ম্যাথে। তাহলে এই হচ্ছে মেন গ্রাফটা, এখানে কিছুই থাকবে না, হঠাৎ করে এখানে একটা কিছু ভ্যালু পাবে, তারপর আস্তে আস্তে কিন্তু এটা কমে যাবে, ঠিক আছে? এই হচ্ছে গ্রাফটা, ই ভার্সেস এক্স এর গ্রাফ হচ্ছে এইরকম। এইটার যদিও না দিলেও হয়, এটা না দিলেও হয়, জাস্ট তাহলে আমরা কি করবো, এই তিনটে কেসের ক্ষেত্রে পাবো। এটা কি কি কেস আমরা করলাম, এই হলোস্ফিয়ারের দুটো কেসই, কন্ডাক্টিং নন কন্ডাক্টিং, আর সলিডের ক্ষেত্রে শুধুমাত্র কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে আমার এই গ্রাফটা কীরকম হয়, এদিকে এক্স এদিকে ই, এখানে একটা যে কোনো দূরত্ব যেটা আর, ব্যাসার্ধটা খোলকের, তারপরে কি এখানে এইভাবে কমতে থাকে, এরকম দেখেছি। আর এটাই যদি আরেকটা কেসটা যেটা ছিল যে সলিডের ক্ষেত্রে নন কন্ডাক্টিং, সেখানে কি হবে, একই রকমেরই হয়, এটা এরকমই হয়, সেম হয়, কিন্তু এখানে কিন্তু একটা ভ্যালু পাওয়া যায়, এটা এইভাবে যেতে থাকে। এটা বিভিন্ন কেসে বিভিন্ন হয়, যাই হোক এটা এরকম হয়, ঠিক আছে? সাধারণত এরকম যেটা গ্রাফটা হয়, এখানে কিছু একটা ভ্যালু কিন্তু পাওয়া যায়, কারণ আমরা দেখেছিলাম যে ওখানে চার্জটা কিন্তু এইখানেই চারিদিকে এই যে তলে ছড়িয়ে যাবে সেরকম না, এর ভিতরে কিন্তু সব জায়গায় চার্জটা থাকে, সব জায়গায় চার্জটা থাকে। এবার ভ্যারি করছে যে এই চার্জটা কীভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? এরকম গ্রাফ সাধারণত হয়। যাই হোক, মেন কথা আমার এইটা নিয়ে কাজ, ঠিক আছে? এইটা নিয়ে, এটা নিয়ে অত ভাবার দরকার নেই আপাতত, এইটা নিয়ে আমার কাজ, এটা ওই তিনটে কেসের ক্ষেত্রে কিন্তু এটা হবে, ঠিক আছে?